শীতে জমে যাওয়া এক নেকড়ে। নড়াচড়া না করলে এর মৃত্যু অবধারিত। কল্পনা করুন এমন একটি গ্রাম যেখানে তাপমাত্রা নেমে যায় -71.2 ডিগ্রি সেলসিয়াসে। সেখানে মাত্র কয়েক মিনিট বাইরে থাকলেই হতে পারে ফ্রস্ট বাইট, অঙ্গহানি, এমনকি মৃত্যু। এটা কি ফ্রস্ট বাইট? ও হ্যাঁ, মাত্র 15 মিনিটের একটু বেশি সময় বাইরে থাকার পর আমার নাক সাদা হয়ে যায়, কোষের ভেতরে বরফ কণা জমতে শুরু করে আর টিস্যুগুলো মরতে শুরু করে। আর যদি 5 মিনিট বাইরে থাকতাম, আমার নাকে টিস্যু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যেত। মানুষ যখন বাইরে নিঃশ্বাস ফেলে তখন মনে হয় পিছনে শুকনো ঘাসের শব্দ হচ্ছে। আসলে এটা হলো গরম নিঃশ্বাস বরফ কণায় পরিণত হওয়ার শব্দ। আমি এখন পৃথিবীর সবচেয়ে ঠান্ডা বসবাসযোগ্য স্থানে রয়েছি। এটি হলো ওইমিয়াকন। বেঁচে থাকতে আমি প্রায় 20 স্তরেরও বেশি পোশাক পরেছি, যার ওজন প্রায় 14 কেজি। 30 ডিগ্রি সেলসিয়াসের ঘর থেকে বের হওয়া মানে এক লাফে 100 ডিগ্রিরও বেশি তাপমাত্রা কমে যাওয়া। আর তাই আমি গ্লোভস, বুট আর প্যান্ট পরেছি, যার সবই রেনডিয়ার লোম দিয়ে তৈরি, কিন্তু তবুও এগুলো যথেষ্ট নয়। এবং এখন আমি আপনাদেরকে দেখাবো জীবন এখানে কিরকম এবং বাইরে যাওয়াটাই বেঁচে থাকার জন্য কত বড় লড়াই। বের হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের পাতায় বরফ জ্বলতে শুরু করে আর ত্বকে জ্বালা অনুভব হয়। পুরো গ্রামটাই যেন পরিত্যক্ত। তীব্র ঠান্ডা আঙ্গুলের ডগা পুড়িয়ে দিয়েছে। ঠান্ডা শুধু মানুষ বা বন্যপ্রাণীকেই প্রভাবিত করে না, এটা সবকিছুকেই থামিয়ে দেয়। ফোন ঠিকমতো কাজ করে না, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। বাইরে ফেলে রাখা গাড়ি কয়েক ঘন্টার মধ্যেই জমে যায়। মাটি সবসময় বরফে ঢাকা থাকায় এখানে কোনো ফলমূল বা সবজি জন্মায় না। আমরা মস্কো থেকে প্লেনে উঠে 7 ঘন্টা পূর্ব দিকে উড়ে যাই ইয়াকুৎস্কে। সেখান থেকে শুরু হয় 18 ঘন্টার 900 কিলোমিটার দীর্ঘ সড়ক যাত্রা। এখন রাত 2টা। অবশেষে আমরা পৌঁছেছি পৃথিবীর সবচেয়ে ঠান্ডা গ্রামে। থার্মোমিটার দেখাচ্ছে -60.5 ডিগ্রি সেলসিয়াস। গাড়ি থেকে নামার মুহূর্তে মনে হলো আমরা যেন কোনো ভিন্ন গ্রহে এসে পৌঁছেছি। নাকের লোম পর্যন্ত জমে গিয়েছিল আর তাই প্রতি নিঃশ্বাসে খোঁচা অনুভব হচ্ছিল। শুষ্ক বাতাসে হঠাৎ করে প্রবল কাশি ওঠে, যেন থামছেই না। ওইমিয়াকন গ্রামে প্রায় 800 জন মানুষ 1.5 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসবাস করছেন। এখান থেকে বাইরে কাউকে দেখা প্রায় অসম্ভব। মনে হচ্ছে যেন সময়টাই এখানে থেমে গিয়েছে। এখানে প্রচন্ড ঠান্ডা। প্রায় 15 মিনিট ধরে হাঁটছি। দেখতে পাচ্ছেন আমার বন্ধুর চোখের পাতাগুলো বরফে জমে আছে। এছাড়াও দেখতে পাচ্ছেন তার উপরের ঠোঁটে একটি বড় বরফের ফোঁটা জমে আছে। ওইমিয়াকন আমাদের ভূমি পাহাড় দিয়ে ঘেরা। এখানে অসম্ভব রকমের ঠান্ডা পড়ে। তাপমাত্রা নেমে যায় -63 বা এমনকি -64 ডিগ্রি সেলসিয়াসে। যেহেতু ওইমিয়াকন একটি উপত্যকার মাঝে অবস্থিত, এখানে বাতাসের চলাচল কম। ঠান্ডা একবার জমে গেলে সেটা নড়ে না, ঠিক সেখানেই থেকে যায়। এই এলাকায় মাটির নিচের স্তর সারা বছর বরফে জমে থাকে। এই বরফের স্তরকে বলা হয় পার্মাফ্রস্ট, আর এটি 100 মিটার দীর্ঘায়িত হতে পারে। এই চরম ঠান্ডায় টিকে থাকতে গ্রামের মানুষরা একটি কেন্দ্রীয় হিটিং সিস্টেম গড়ে তুলেছেন। একটি মাত্র কয়লা চালিত বয়লার থেকে পাইপের মাধ্যমে বেশিরভাগ এলাকায় পৌঁছে দেওয়া হয় তাপ। এই ব্যবস্থাটি এক মুহূর্তের জন্য বন্ধ হওয়া চলবে না। এখানকার বাড়ির ভেতরের গঠন সাধারণ গ্রামীণ বাড়ি থেকে সম্পূর্ণ ভিন্ন। পুরো বাড়ি গরম রাখতে কেন্দ্রীয় বয়লার সাথে সংযুক্ত পাইপগুলো ঘরের মধ্য দিয়ে চলে যায়। প্রথমে মোটা কাঠের বিম দিয়ে সমতল একটি ভিত্তি বানানো হয় আর এর উপর বসানো হয় মূল কাঠের গাঁথুনি। এরপরে দেওয়া হয় 30 সেন্টিমিটারের পুরুত্বের একটি সাব ফ্লোর, এরপরে ইনসুলেশন এবং সবশেষে মেঝে। প্রতিটি দেয়াল 7 স্তরের উপাদান দিয়ে তৈরি। বাইরে থাকে কাঠ, এরপরে প্রধান ইনসুলেশনের বাধা হিসেবে থাকে বসাল্ট লোম, এরপরে প্লাস্টার, মেস, ফোম ইনসুলেশন, আরো এক স্তরের প্লাস্টার এবং সবশেষে ভিতরে কাঠের প্যানেল থাকে। জানালাগুলি 3 স্তরের কাচের, যা এই প্রচন্ড ঠান্ডা থেকে রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাদের ভিতরে ইনসুলেশনের জন্য ব্যবহৃত হয় সরাস্ট এবং মাটি। হিটিং সিস্টেমের সাথে এই ব্যবস্থা ঘরকে গরম রাখে। প্রতিটি বাড়িতে প্রবেশপথের প্রথম ঘরটিকে ইচ্ছাকৃতভাবেই ঠান্ডা রাখা হয়। আমরা সামনের ঘরেই সবকিছু জমাট বাঁধিয়ে রাখি। এই ফ্রিজটি দেখো, একেবারেই প্রাকৃতিক। এখানে আমি দুধ আর মাংস জমিয়ে রাখি, ঠান্ডায় সংরক্ষণ করি। আপনারা নিশ্চয়ই দেখছেন প্রবেশপথের এই প্রথম দুটি ঘর ব্যবহার করা হয় জিনিসপত্র মজুত রাখার জন্য এবং প্রাকৃতিক ফ্রিজ হিসেবে। এছাড়াও এই ঘরগুলো ভিতরের অংশকে সুরক্ষিত রাখতে বাপার হিসেবে কাজ করে। আপনারা দেখতে পাচ্ছেন ঘরের এই উপরের অংশগুলো বরফে আচ্ছন্ন হয়ে আছে, বিশেষ করে ছাদ। ওইমিয়াকনের দিনটা শুরু হয় খুব ভোরে। ইয়েবদোকিয়া এরই মধ্যে চলে গেছেন গবাদি পশুর খামারে। এখানকার খামারিরা ফ্রস্ট বাইট থেকে সংবেদনশীল টিস্যুগুলোকে রক্ষা করতে গরুগুলোকে কাপড় দিয়ে এভাবে মুড়ে রাখেন। এখন আর ওলান জমে যাওয়ার ঝুঁকি নেই, কিন্তু একবার দুধ বের হতে শুরু করলে তখন আমাদের খুব সাবধান থাকতে হবে। ওইমিয়াকনের প্রচন্ড ঠান্ডার কারণে ভবনে পানি সরবরাহের কোনো পাইপ নেই, থাকলে সঙ্গে সঙ্গে জমে যেত। তাই গরুগুলোকে প্রতিদিন প্রচন্ড ঠান্ডায় নদীতে গিয়ে পানি পান করতে হয়। একের পর এক গরুগুলো ঠান্ডার নরকে পা রাখছে, কারণ তারা জানে
দেরি হলেই অসহনীয় হয়ে উঠবে এই ঠান্ডা। তাদের শরীরের লোম সঙ্গে সঙ্গে বরফে জমে শক্ত হয়ে যায়। নদীর এই অংশটুকু বরফে জমে না, কারণ এটি পাহাড় থেকে আসা সতেজ পানির ধারা। ভূগর্ভস্থ ঝর্ণার পানি নদীর সঙ্গে মিশে যায় এবং এই নদীকে বরফে জমা থেকে রক্ষা করে। হঠাৎ করেই আমার পুরো মুখমণ্ডল অবশ হয়ে গেল। বাঁ পাশে পেশি আমি নাড়াতে পারছিলাম না, যেন মুখে প্যারালাইসিস হয়েছে। ইয়েভদোকিয়া খেয়াল করছিল ইতিমধ্যে আমার নাকও জমতে শুরু করেছে। এটা কি ফ্রস্ট বাইট? হ্যাঁ, অবশ্যই। ঠান্ডা রক্তনালীকে সংকুচিত করে এবং ধীরে ধীরে রক্ত সঞ্চালন কমে যায়। যথেষ্ট উষ্ণতা না পেলে প্রতিটি কোষের ভেতরের পানি বরফ কণায় পরিণত হয়, ফলে কোষ ফেটে যায়, তীক্ষ্ণ ব্যথা অনুভূত হয় এবং টিস্যু মারা যেতে শুরু করে। তোমার মুখ ঢেকে রাখতে হবে, এইভাবে মুখ ঢেকে হাঁটো। সাবধানে থেকো, না হলে এটা কালো হয়ে যেতে পারে। এই মুহূর্ত থেকে ডকুমেন্টারি শুটিং শেষ হওয়া পর্যন্ত আমি আর একটা 10 মিনিটের বেশি সময় ধরে বাইরে থাকতে পারবো না। তা না হলে ফ্রস্ট বাইটে আক্রান্ত হওয়া আমার নাক আরো খারাপের দিকে যাবে। ডকুমেন্টারির অগ্রগতির সঙ্গে সঙ্গে এখানে তাপমাত্রা আরো কমতে শুরু করেছে, কিন্তু তারপরও আমরা দেখাবো বেঁচে থাকতে এখানে কি পরিমাণ যুদ্ধ করতে হয়। এই না ওষুধ, এটা হলো অ্যালোভেরা আর শুধু অ্যালকোহল। এমন ভাবে ভিজিয়ে নিতে হয়, তারপর যেখানে জমে গেছে সেখানে লাগাতে হয়। আর ঘুষবে না, ঠিক আছে? না হলে রক্তনালী আর ক্যাপিলারি গুলো ক্ষতিগ্রস্ত হবে, আর তা থেকে ঘা হয়ে যেতে পারে। ইয়েভদোকিয়া তার ধোয়া কাপড় ঝুলানোর মাধ্যমে তার দৈনন্দিন কাজ শুরু করলো, কিন্তু কয়েক মিনিটের মধ্যে সেগুলো জমে পুরোপুরি শক্ত হয়ে গেল। সমস্ত কাপড়গুলো পুরোপুরি শক্ত হয়ে গিয়েছে। আমার হাত জমে যাচ্ছে। এরপরে সে খামারের দিকে গেল গরু থেকে দুধ সংগ্রহের জন্য। আমি ইয়াকুত জাতের গরু পালন করি, কারণ এরা খুব উন্নত মানের দুধ দেয়। এতে চর্বির পরিমাণ 7 থেকে 8% পর্যন্ত হয়। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, উপরে ছাদে কিছু বরফ এবং তুষার জমে আছে, কিন্তু ভেতরটা বেশ উষ্ণ, আর এই পাশগুলো বরফে জমে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ছাদ থেকে কিছু বরফের অংশ নিচে পড়েছে, এটা বাতাসের আর্দ্রতার কারণে। এখানের বাতাস ঘাস, গরম দুধ এবং গবাদি পশুর গন্ধে ভরে আছে। আমরা দেখা করব ঘোড়া পালকের সাথে। এখন যাচ্ছি ইয়াকুতি বন্য ঘোড়াগুলোকে তাদের প্রাকৃতিক পরিবেশে দেখার জন্য। মিখাইল, রুহি, এইগুলোই ইয়াকুত ঘোড়া। এখানকার পরিবেশ এতটাই কঠিন যে শুধুমাত্র এরাই নিজেদের মানিয়ে নিতে পেরেছে। আজকের তাপমাত্রা কত? এখানে আজ প্রায় -50°C। বাইরে দীর্ঘ সময় থাকা খুব কষ্টকর। আমরা খোলা জায়গায় বেড়া দিয়ে একটা ব্যবস্থা করেছি। ওরা বেশিরভাগ সময় স্বাধীনভাবে চড়ে বেড়ায়। এই ইয়াকুতি ঘোড়াগুলোর জন্য তাপিত আশ্রয়ের প্রয়োজন হয় না, কারণ এরা দিনরাত -70°C তাপমাত্রা সহ্য করতে পারে। সাধারণ ঘোড়ার চেয়ে এরা আকারে অনেকটাই ছোট, আর যেটা শীতকালে তাদের জন্য একটি ভালো দিক, কারণ ছোট শরীর মানে তাপ কম এলাকা জুড়ে তাদের শরীরে বিকিরণ ঘটায়। এই ঘোড়াগুলোর দেহ দেখতে অনেকটাই ফোলানো, মোটা চর্বির এবং গোলাকৃতি। এটা তাদের ঘন লোমের কারণে, আর তাদের খুরগুলো অনেক উঁচু। এ কারণেই তারা এত ঠান্ডা সত্ত্বেও এই জমাট মাটিতে তারাও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে। ওদের আটকানো হয়নি এখানে, শুধু খাবারের জন্য তারা এখানে আছে। তাদের শরীরই হলো খাবার। এটা ঘোড়ার মাংস, এখানকার মানুষ এটা খায়। যেমনটা দেখছেন এতে প্রচুর চর্বি রয়েছে। এটা একটা প্যাকেট, ঘোড়ার মাংসের প্যাকেট। একজন ক্রেতা এই মাংসের জন্য অর্ডার করেছেন এবং এটা এখন তার কাছে পাঠানো হবে। এই ঘাসি স্তূপটি গ্রীষ্মকাল থেকেই এখানে জমিয়ে রাখা হয়। শীতকালে এটাই ঘোড়াদের প্রধান খাবারের উৎস। মিখাইল আমাদের তার ঘোড়ার মাংস এবং কলিজা খাওয়ার প্রস্তাব দিলেন, যা কাঁচা এবং জমা অবস্থায় খাওয়া হয়। কাঁচা ঘোড়ার মাংস। এটি ভিটামিন আর ভালো পুষ্টি উপাদানে ভরপুর, কারণ এখানে আমাদের ফল বা সবজি নেই, তাই আমরা মাংস থেকেই ভিটামিন নিই। খেতে বরফের মতো লাগছে। আমি এটা স্বাদ পাচ্ছি না, কারণ জমে আছে। এটা কলিজা। ওই মেয়াকনে জানুয়ারি মাসে দিনের আলো মাত্র 4.5 ঘন্টা স্থায়ী হয়। এখন বিকেল 3টা আর অন্ধকার নামতে শুরু করেছে, আর আমরা আমাদের দিনের কাজ শেষ করছি। গাড়ি আবিষ্কারের আগে পরিবহনের জন্য ব্যবহার করা হতো ঘোড়া, গরু এবং এইরকম রেইনডিয়ার। এই অঞ্চলে রেইনডিয়ার খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র তাদের পরিবহনের জন্যই নয়, এদের মাংস, চামড়া এবং দুধের জন্য। গ্রামের কেন্দ্র থেকে প্রায় আধা কিলোমিটার দূরেই শুরু হয় ওইমিয়াকনের জমাট বাঁধা বন। এই গ্রামের অধিকাংশ মানুষের জীবিকা নির্বাহ করে পশুপালনের মাধ্যমে। আইভানের মতো কিছু মানুষের এটাই প্রধান আয়ের উৎস। আমি বনের মানুষ। এই ভূমিগুলোই আমার শিকার ক্ষেত্র, আর এটাই আমার তাঁবু, আমার বাড়ি।
সে এখন আগুন জ্বালাচ্ছে, আর আমাদের আগুনটা খুবই দরকার, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা। আমাদের অবশ্যই নির্দিষ্ট পথেই হাঁটতে হবে। নিচের বরফ অনেক পাতলা। আমরা জমে যাওয়া নদীর দিকে এগিয়ে গেলাম। সেখানে সে আগের দিন একটি মাছ ধরার জাল পেতে রেখেছিল। আইভান ক্যামেরাম্যানকে সতর্ক করলো, কারণ সে ফাটল ধরা বরফের উপর পা রাখছিল। একটা ভুল পদক্ষেপে সে পানিতে পড়ে যেতে পারত এবং ভিজে যেত। শীতকালে যখন তাপমাত্রা ঠিক এমনই থাকতো, তখন আমার বাবা ঘোড়ায় চড়ে বনের মধ্যে ঘুরে বেড়াতেন। সে বরফ ভেঙে পড়ে গিয়েছিল, আর সঙ্গে সঙ্গে তার শরীর জমে যেতে শুরু করে। কাছাকাছি কোথাও কোনো উষ্ণ আশ্রয় নেই, আর কারোর সাহায্য পাওয়ার কোনো সুযোগ নেই। বুঝতে পেরে সে নিজেই সিদ্ধান্ত নিয়েছিল নিজেকে গুলি করা, যেন ধীরে ধীরে কষ্টকর ভাবে মারা যেতে না হয়। দৌড়াও দৌড়াও, ল্যান্সে কিছু পানি ছিটকে পড়েছে। ও খোদা, এটা তো ইতিমধ্যেই জমে গিয়েছে। এই তাপমাত্রায় আমাদের গ্যাজেটস নিয়ে কাজ করতে সত্যি ঝামেলায় পড়েছিলাম। এই জমে যাওয়া লেন্সটি অযোগ্য হয়ে পড়েছে, আর এটাকে এখন ফেলে দিতে হবে। মাছ ধরার জালটি তুলতে সে ছোট্ট একটি বেলচা দিয়ে গর্ত থেকে বরফ সরাচ্ছে। মাছটি বাতাসের সংস্পর্শে আসার পর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায়। জলটি ছিল উষ্ণ, কিন্তু এখন পৃষ্ঠে এই মাছটি স্তম্ভিত অবস্থায় আছে, জমে শক্ত হয়ে গিয়েছে। সে হাত দিয়ে ঘষে মাছটিকে গরম করছে, যাতে খুব সহজে সে মাছটিকে কাটতে পারে। সে সাবধানে মাছটিকে কেটে পাতলা পাতলা টুকরো করছে। এটি জমে যাওয়া একটি কাঁচা বন্য মাছ। জমে গেলে মনে হয় যেন তুমি বরফ খাচ্ছ। তোমাদের মাছ খেতে হবে লবণ দিয়ে। শীতকালে মাছ ভিটামিনে ভরপুর থাকে। তাঁবুর ভিতরের অংশটা কিছুটা উষ্ণ, কিন্তু দেখুন এই বাইরের অংশ জমে গিয়েছে।